শিল্পাঞ্জলি থেকে বগুড়া হিন্দু কলেজের আমন্ত্রণে এখান এই কলেজের ছেলে মেয়েদের পাপেটের উপরে আলোকপাত করার জন্য একটা ওয়ার্কশপ করব। সেই ওয়ার্কশপের আমরা শুরু, প্রিন্সিপাল সাহেব আছেন, উনি অত্যন্ত ব্যস্ত মানুষ। আমি শুরুটা ওনাকে উদ্বোধনী ভাষণ দিয়ে আমাদের কাজের শুরুটা করে দেওয়ার জন্য ওনাকে অনুরোধ করছি। বগুড়া হিন্দু কলেজের উদ্যোগে যৌথ প্রচেষ্টা, সঙ্গে আছে খাটুরা শিল্পাঞ্জলি। এই খাটুরা শিল্পাঞ্জলি এবং বগুড়া হিন্দু কলেজের যৌথ প্রয়াস পাপেট থিয়েটার, ক্রিয়েটিং কালচারাল কনসাসনেস থ্রু পাপেট থিয়েটার। হাতে কলমে কোনো একটা মডেল তৈরি করে দেখানো হবে সারাদিন ধরে। তো এটা একটা, আমরা জানি শুধু পড়াশুনো করে অনেক কিছু শেখা যায়, কিন্তু সবটা আয়ত্ত করা যায় না। সেই জন্য আমাদের মাঝে মধ্যে ফিল্ড ট্রিপে যেতে হয়, সেখানে গিয়ে শেখা, চোখের সাহায্যে দেখা, ভিজিট করা, সেটাও একটা শেখার উদ্যোগ। আর 3 নম্বর উদ্যোগ হচ্ছে হাতে কলমে কাজ করে শেখা। সেই জন্য বলা হয়, ইফ ইউ রিড ইউ উইল ফরগেট। কত বই পড়ছো, সব মনে আছে? জীবনে কত হাজার পাতা, কত লক্ষ পাতা পড়েছো, সেসব মনে আছে? এখন আর অল্প অল্প আছে। কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা, কলসি হাড়ি, এইসব হয়তো আছে। কিছু কিছু থাকে ভালোগুলো, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি খুঁজিতে যাই না পৃথিবীর রূপ। ভালো লাগলে মনে থাকে, কিন্তু বেশিরভাগটা আমরা ভুলে যাই। ভুলে যাওয়া স্বাভাবিক, কারণ ফরগেটিং ইজ দ্য এসেন্সিয়াল কন্ডিশন অফ মেমোরি। বিএডে যারা পড়ছে তারা কদিন পরেই পড়বে, ভুলে না গেলে মাথার মধ্যে ধরবে না। ইফ ইউ সি ইউ উইল রিমেম্বার। তাহলে কি বললাম? ইফ ইউ রিড ইউ উইল ফরগেট। বেশিরভাগটা ফরগেট করে যাবে। ইফ ইউ সি ইউ উইল রিমেম্বার। যেটা দেখছো অনেকদিন মনে থাকে, ওই অমুক জায়গায় গেছিলাম, গিয়ে এটা দেখেছিলাম, কি সুন্দর ঝর্ণার জল পড়ছে, শব্দ করছে। 3 নম্বর হচ্ছে ইফ ইউ ডু ইউ উইল লার্ন। তুমি পাকাপাকি শিখে যাবে নিজে যদি করতে পারো হাতে কলমে। সেই জন্য শেখার একটা অন্যতম অস্ত্র হচ্ছে হাতে কলমে করে শেখা। ওই জন্য প্র্যাকটিক্যাল, ওই জন্য ল্যাবরেটরি। আজকের এই শিল্পাঞ্জলির উদ্যোগে আমাদের হাতে কলমে শেখার এই যে উদ্যোগ, এই উদ্যোগ সাধু উদ্যোগ, ভালো উদ্যোগ। আর এই উদ্যোগের আমি সার্বিক সাফল্য কামনা করছি। বগুড়া শিল্পাঞ্জলি দীর্ঘদিন ধরে সারা ভারতবর্ষে এই ধরনের কাজ করে কালচারাল কনসাসনেস তৈরি করার চেষ্টা করছে মানুষের মধ্যে। আমাদের ছেলে মেয়ের মধ্যেও কালচারাল কনসাসনেস বাড়াতে পারলে আমাদের সার্বিক ডেভেলপমেন্টের একটা পর্যায়ে বেরোতে পারবো। সেই সক্ষমতা বাড়ানোর নানা উপায়ের মধ্যে একটি হচ্ছে কি? কালচারাল অ্যাক্টিভিটিস। সেই কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে কালচারাল কনসাসনেস বাড়ানোর আজকের এই উদ্যোগ পাপেট থিয়েটারের মধ্যে দিয়ে এটা সাকসেসফুল হবে। তোমরা বেনিফিটেড হবে, উপকৃত হবে। যারা হাতে কলমে করছো তারা আনন্দিত হবে। আর আনন্দের সঙ্গে শিখতে পারলে সেই শেখাটা দীর্ঘস্থায়ী হয়। এভাবে তোমরা কলেজের উন্নয়নে নিশ্চয়ই কোনো রেখাপাত করে যাবে, এই আশা করে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। সোমা মজুমদার ও থিওরিটিক্যাল পার্টটা প্রথমে একটু যাব আমরা, তারপরে কিভাবে হাতে কলমে ধারাবাহিকভাবে একটা পুতুল তৈরি হয় সেটার সম্পূর্ণ একটা রূপরেখা আমরা পাবো, যেগুলো প্রযোজনাতে আসে। এর সঙ্গে সঙ্গে কনসাসনেস বাড়বে আমাদের, কিভাবে কনসাসনেসের সঙ্গে পাপেট্রির মেলবন্ধন করে
সাংস্কৃতিক কনসাসনেসকে বাড়ানো যায় আমরা নিজেরাই অনুভব করব। সবশেষে আমরা নিজেরা নিজেদের যেটা শিখলাম সেটা প্রযোজনা করব। আমরা মঞ্চটাকে রেডি করেই রেখেছি। আমরা প্রথমে চলে যাচ্ছি থিওরিটিক্যাল পার্টে, তারপর হাতে কলমে এবং শেষে প্রযোজনা। স্বাগত সকলকে। শিল্পাঞ্জলির পক্ষ থেকে পুতুল শিল্পকলা সম্পর্কে আমি কিছু সম্যক ধারণা তোমাদের দিতে চাই। আমরা যদি আমাদের ইতিহাস না জানি, আমাদের যদি কিভাবে উৎপত্তি পুতুল নাচ, কোথায় উৎপত্তি পুতুল নাচটা কি, সেই সম্পর্কে যদি আমাদের কোনো ধারণা তৈরি না হয়, তাহলে আমরা প্র্যাকটিক্যালটা ধরতে পারবো না। তো বিশ্ব শিল্প সংস্কৃতির ইতিহাসে পুতুল শিল্পকলা একটি বহু চর্চিত এবং বহু আলোচিত বিষয়। বিশেষজ্ঞরা বলছেন কাঠ, মাটি, কাগজ ইত্যাদি দ্বারা নির্মিত সঞ্চালনযোগ্য যে জিনিস, সেটা নির্জীব বস্তু, সেটা পশু, পাখি, প্রাণী, এমনকি মানুষ পর্যন্ত, তাকে দিয়ে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে উপস্থাপিত করা হয়, সেটাই পুতুল। দল কিন্তু সঞ্চালনযোগ্য নয়, তাকে দিয়ে আমরা কোনো কাহিনী বর্ণনা করতে পারবো না। কিন্তু পুতুল নাচে পুতুলকে দিয়ে আমরা কোনো ঘটনা, কোনো গান, কোনো সোশ্যাল মেসেজ আমরা কিন্তু করতে পারবো। তাহলে পুতুলের সাথে দলের পার্থক্য বোঝা গেল, তাই তো? কত রকমের পুতুল হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। যেটা আমরা অনেকেই জানি না, এই পুতুল নাচের উৎপত্তি কিন্তু আমাদের মাতৃভূমি ভারতবর্ষে করেনি। তো এই পুতুল তৈরি নিয়ে একটা কিংবদন্তি গল্প আছে, তোমাদের সামনে আমি সেই গল্পটা রাখি। এটা কিংবদন্তি যে একবার একজন শিল্পী দুটো খুব সুন্দর পুতুল তৈরি করেছে, একটি পুরুষ একটি মহিলা, করে দেবী পার্বতীকে উপহার দিয়েছে। এবার পার্বতীর দেখে এত ভালো লেগেছে, স্ত্রী পুতুলটার মধ্যে নিজে প্রবেশ করে আনন্দ নৃত্য করতে লেগেছে। এবার তাই দেখে মহাদেব আর কি করে স্থির হয়ে বসে থাকেন, উনিও পুরুষ পুতুলটির মধ্যে প্রবেশ করেছেন এবং দুজনে মিলে খুব সুন্দর নৃত্য করছেন। আর যিনি শিল্পী তিনি অবাক হয়ে দেখছেন দুটো নিষ্প্রাণ পুতুল কি অসাধারণ প্রাণ পেয়ে নৃত্য করছে, তো অভাবনীয়। এবার নৃত্য শেষ হয়ে যাওয়ার পর ওনারা দেবদেবী বেরিয়ে এসছেন পুতুল থেকে, পুতুল দুটো নিষ্প্রাণ হয়ে পড়ে আছে। তখন শিল্পী বলছেন, দেবী আপনি কৃপা করুন, আমার পুতুলে আপনি প্রাণ প্রতিষ্ঠা করে দিন। বলছে তা কি করে সম্ভব, পুতুলে তো প্রাণ প্রতিষ্ঠা হয় না। বলে তাহলে আপনি কিছু একটা করুন যাতে পুতুলগুলো চলনক্ষম হয়। বলছে সেই উদ্ভাবন তোমাকেই করতে হবে, পুতুলগুলো কিভাবে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারে সেই উদ্ভাবন তোমাকেই করতে হবে। শিল্পী অনেক ভেবে নানা রকম তার অস্থি সন্ধিতে জোড়া লাগিয়ে তাকে সঞ্চালনা করবার রীতি আবিষ্কার করলেন এবং এটাই নাকি প্রাচীন পুতুল নাচ তৈরির গল্প। ভালো লাগলো? পুতুলের কমিউনিকেশন পাওয়ার বা জনমনোরঞ্জনকারী শক্তি অপরিসীম। সামাজিক কাজে আমরা এর ব্যবহার করেছি। আমাদের আজকের বিষয় যেটা রয়েছে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পুতুল নাচের ভূমিকা, এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই করবে যে পুতুলের মাধ্যমে তারা, তোমরা যদি শিক্ষা দানটা করো, তাদের কাছে যেমন আকর্ষণীয় হবে, তাদের মনোযোগ যেমন আকর্ষণ হবে, সেরকম তারা সেটা মনেও রাখবে। পুতুল যিনি সঞ্চালিত হচ্ছে যখন রড বা লাঠির মাধ্যমে, তখন সেটাকে আমরা বলছি রড পাপেট। আমাদের দক্ষিণ 24 পরগনা এই রড পাপেটের আতুর ঘর। সুতোর মাধ্যমে যখন পুতুলের সঞ্চালনা হচ্ছে তাকে আমরা বলছি স্ট্রিং পাপেট। আছে ছায়া পুতুল, আছে গ্লাভস পাপেট, হাতে পরে মুখ নাড়িয়ে যে পুতুল করা হয়। তাহলে আমরা এবার একটু কাজে নেমে পড়ি। এবার ঠাকুরের
হাত আর এটা আমি এর আগে অনেকগুলো ওয়ার্কশপ দেখেছি বা অ্যাটেন্ড করেছি, কিন্তু সবগুলোতে কিছু শেখার ছিল, কিছু বোঝার ছিল, কিন্তু এখানে এসে একটা আলাদা এক্সপিরিয়েন্স। এখানে আমরা অনেক কিছু জানলাম, তার সাথে সাথে প্র্যাকটিক্যালটাও বুঝতে পারলাম, অনেক কিছু নিজে শিখলাম। যেমন পারফেক্ট নাচ, এটা কখনো ট্রাই করি, শুধু দেখেছি, কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করে সত্যি বলতে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানি না, কিন্তু আমার জন্য এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স লাইফে। থ্যাংক ইউ সো মাচ। কিছু মুখস্থ করে আসেনি, যেটা আমার ফিল হলো এখানে এই ওয়ার্কশপটা করে, সেটাই ফার্স্টে বললাম, সেটাই একবার বলছি। আমি অনেকগুলো ওয়ার্কশপ করেছি, কিন্তু তার মধ্যে এই ওয়ার্কশপটা একটু অন্যরকম। এখানে প্রতিটা ওয়ার্কশপ আমরা কি করি, কোনো জিনিস বুঝি বা জানি, কিন্তু এখানে আমরা প্র্যাকটিক্যালটা শিখতে পারলাম। যে বিষয়টা হাতে নিই, যে পাপেটটা কি, কিভাবে চলে, সেটাকে কিভাবে আমরা নাচাতে পারি, সেটা অনেকটাই মজাদার ছিল। খুব কিভাবে সময়টা কেটে গেল বুঝতে পারলাম না। তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই শিল্পাঞ্জলিকে এবং আমার কলেজ গোবরডাঙ্গা হিন্দু কলেজকে। ধন্যবাদ, থ্যাংক ইউ। Thank you.